16 বছরে আওয়ামী লীগের সরকারকে নামাতে আমরা ব্যর্থ হয়েছি। কেউ যখন পারি নাই, তখন বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা জীবনকে বাজি রেখে তারপরে যুদ্ধ করে এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা সংগ্রামে আমাদেরকে মুক্ত করে দিয়েছে। 15 দিন সময় যাইতে পারে নাই। আর পুলিশ বাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ বাহিনীও মোটামুটি একদিনের বেতনের টাকা ওনারা রাষ্ট্রীয় ফান্ডে দিয়েছেন বন্যা দুর্গত মানুষের জন্য, প্রায় 37 কোটি টাকার উপরে। এই পর্যন্ত আওয়ামী লীগ সরকারও রাজনীতি করার কারণে এত টাকা তোরা কালেকশন করতে পারে নাই। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ডক্টর ইউনূস ও আওয়ামী লীগকে নিয়ে একই তথ্য দিলেন ডক্টর ফয়জুল হক, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন সাবেক সেনা সদস্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি কেন? আমরা করেছি যে কোনো জায়গায় কোনো বাস বিচার চলবে না। প্রত্যেক জায়গায় যার যার জায়গায় যে যোগ্য, যে সবচেয়ে মানুষের কাছে প্রিয়, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে বোঝে এবং শিক্ষা দীক্ষায় সবকিছুতে যোগ্য, তাকেই আমরা সঠিক স্থান দিব। সেখানে তাকে নিয়ে বিতর্ক করার কি আছে? কেন আপনি বিতর্ক করছেন? আপনি বিতর্ক করে কি প্রমাণ করতে চান? আপনি বিতর্ক করে কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চান? আপনি কি আওয়ামী লীগের ধান্দাবাজি করতে চান? আওয়ামী লীগ যেটা চায় সেটাই আপনি চান। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কি? সেখানে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্যতা কি নেই? আপনি কার সাথে কি তুলনা করেন? আপনি ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ সাহেবের ব্যাকগ্রাউন্ড জানেন? তার বাপ দাদা 14 গোষ্ঠীর ব্যাকগ্রাউন্ড আপনি জানেন? একজন নিছক ভদ্র সজ্জন শিক্ষিত পণ্ডিতকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারি করতে না পারে, যোগ্যতা না রাখে, তাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে না জানে, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস কি? কেন সেই বিশ্ববিদ্যালয় আজকে আপনারা বিতর্কিত করবেন? এগুলা হচ্ছে সব পেইড এজেন্ট, ধান্দাবাজদের কাজ, যাদের কাজই হচ্ছে যে কোনো ভালো কাজ দেখলে তার পিছনে লেগেই থাকবে। যে কোনো ভালো কাজকে দেখলে তার পিছনে লেগে থাকবে। গত 16 বছরে আওয়ামী লীগের সরকারকে নামাতে আমরা ব্যর্থ হয়েছি। কেউ যখন পারি নাই, তখন বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা জীবনকে বাজি রেখে তারপরে যুদ্ধ করে এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা সংগ্রামে আমাদেরকে মুক্ত করে দিয়েছে। 15 দিন সময় যাইতে পারে নাই। এর মধ্যে আপনি অস্থির হয়ে গিয়েছেন শিক্ষার্থীদের এই আন্দোলনকে পর্যবেসিত করতে, করে আপনার দ্বিধাবোধ হলো না? লজ্জা করা উচিত আপনাদের। আজকের এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের সেনাবাহিনীর প্রধান যে বর্তমানে রয়েছেন, এই ওয়াকারুজ্জামানরা যদি না থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই জুলুম অত্যাচারের মধ্যে এখনো আপনাকে থাকতে হতো। বাস্তবতা বুঝতে হবে। আগামী 5 বছরে যদি আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়তো, এই আওয়ামী লীগের ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতো, আপনি কোন রোমাটা করতেন বলেন? কি করতেন? আপনার কি আছে এমন? আপনার আওয়ামী লীগের সমগ্র জায়গার সব তন্দ্রে তন্দ্রে ওদের সকল অনৈতিক কাজগুলোকে মূলোৎপাটন করে আজকে যারা দেশ শাসন করছেন তাদেরকে নিয়ে কে মানে এইসব খোঁচাখুচি পান কোথায়? আপনার কাছে যদি জামাত শিবির ভালো না লাগে, আপনার কাছে যদি দাড়ি টুপি ভালো না লাগে, আপনার কাছে যদি ইসলামপন্থী কাউকে ভালো না লাগে, তাহলে আপনি ওই আওয়ামী লীগ করেন। দান্দাবাজির রাজনীতি এদেশে চলবে না। এদেশে একজন ব্যক্তি, সে যে আদর্শের হোক, আপনি আওয়ামী লীগকে রিমুভ করে তারপরে, আমি তো বারবার বলেছি, এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আওয়ামী বিদ্বেষী যত মানুষ আছে সবাইকে সেট আপ করতে হবে। সে কোন দল কোন মত এটা আমার দেখার বিষয় না, কারণ এই দেশটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা ধ্বংস করেছে। নিয়াজ আহমেদ সাহেবের রাজনৈতিক কোনো পরিচয় নাই। আমি হয়তো কথা বলছি এ কারণে আপনি তাকে রাজনৈতিক মনে করবেন, সেটাও ভাবার কোনো সুযোগ নাই। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। যদি থেকেও থাকে তাতেও কোনো অপরাধ নাই। অপরাধ তখনই হবে যদি এই নিয়াজ আহমেদ আওয়ামী লীগের দালাল হয়, তাহলে আমরা তাকে মানি না। কিন্তু আওয়ামী লীগ বিরোধী যে কোনো দলের সাথে সম্পৃক্ত থাকলে বাংলাদেশের জনগণ তাকে ওয়েলকাম জানায়। তাকে আজকের বাংলাদেশের জনগণ অবশ্যই তার পক্ষে অবস্থান নিবে এবং নিচ্ছে। ফেসবুক গুলো দেখেন, কমেন্টস করেন নিয়াজ আহমেদকে নিয়ে,
এতদিন ডানপন্থী মানুষের ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে এজন্য বারবার বলি, যে কাউকে যে কোনো জায়গায় প্রমোট করে আপনি একেবারে সেলিব্রিটি বানিয়ে দিয়ে এরপর জায়গা মতো এসে আপনাকে বাস দেবে, সেজন্য অপেক্ষায় আছে। সাবধান হতে হবে আপনাদেরকে। যে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কিংবা পক্ষে অবস্থান নেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড জেনে তারপরে তার সাথে কাজ করবেন। আজকের এই অধ্যাপক নিয়াজ আহমেদকে শোনেন, তার দাদা ম্যাজিস্ট্রেট ছিলেন, তার বাবা ডক্টর শফিক আহমেদ একজন মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলেন, সম্ভবত যদি মিস্টেক না করি রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তারা বংশগতভাবে শিক্ষিত একটি পরিবার। তিনি আজকের চট্টগ্রামের লোহাগাড়ার চুন্তি গ্রামে ঐতিহ্যবাহী এই মুসলিম পরিবারের একজন সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তারপরে পৃথিবীর ঐতিহ্যবাহী 3টি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল ফেলো অর্জন করেছেন 3 বার। তিনি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করছেন। এই ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ 2 শতাধিক প্রবন্ধ এবং বই, এইগুলোর রচয়িতা। পারলে একজন দেখান আওয়ামী লীগের এই মুহূর্তে আপনার কাছে কোন ডাটাবেজে আছে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কাছে যাওয়ার মতো যোগ্যতা। বৈষম্য বিরোধী আন্দোলন তো তখনই সফল হবে যখন কোন জায়গায় কোন মানুষ দাড়ির কারণে, টুপির কারণে, ইসলামের কারণে, ধর্মের কারণে, শিক্ষার কারণে, বংশের কারণে তিনি নিগৃহীত হবেন না। তিনি যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে ভালো অবস্থান গ্রহণ করবেন। সেটাই তো হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিট। আজকের সে কারণে বলছি, অধ্যাপক এই নিয়াজ আহমেদ, ডক্টর নিয়াজ আহমেদ, ইনি আমাদের বর্তমান সময়ের এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে আমি মনে করি বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এই ডক্টর নিয়াজ আহমেদ সাহেব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, বিশ্ববিদ্যালয়ের মেধা বিকাশের জন্য, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত এই বিশ্ববিদ্যালয়ের সকল গোষ্ঠীর মানুষকে স্বাধীনভাবে চলার জন্য মুক্ত করে দিতে পারবেন, ততদিন পর্যন্ত আমাদের কাছে বাহবা পাবেন। আমি যদি আওয়ামী লীগের আমলেও যা করেছি এখনো তাই কামনা করি, তাহলে বুঝতে হবে ডালমে কুচকালা হয়, আমার ভিতরটা আওয়ামী লীগই। এতদিন জুলুম অত্যাচার যারা সহ্য করেছে, যারা গুলি খেয়েছে, যারা হত্যা হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, সেই সব মানুষদেরকে যদি আপনি ডিসি দেখেন, এসপি দেখেন, সচিব দেখেন, ইউনো দেখেন, যোগ্যতার ভিত্তিতেই হওয়ার পরে যদি তাদেরকে আপনি সহ্য করতে না পারেন, বুঝতে হবে আপনার চাইতে টাটকা দালাল মুনাফিক আর কেউ না। আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখন কমপক্ষে 5 লক্ষ আজকের পুলিশ নিয়োগ দেওয়া দরকার, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে যে স্পিরিটের সাথে আন্দোলন করেছে ওই ছাত্র সমাজের কাছ থেকে রিক্রুট করা উচিত, এবং তা দেশপ্রেমিক এবং তা এই আওয়ামী বিরোধী শক্তির মানুষের কাছ থেকে রিক্রুট করা উচিত দেশকে শান্তিতে রাখতে হলে। না হয় সকাল সন্ধ্যা আপনার একটার পর একটা গ্যাঞ্জাম লেগেই থাকবে, আপনারা হয়তো সেটা কোনোদিনই আপনারা সেই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবেন না। দেখেন না, 2 দিন আগে আনসার ও আয়েশা আমার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের উপরে গায়ে আক্রমণ করার চেষ্টা করে। এটা কোনোদিন মেনে নেওয়া যায়? এটা কোনোদিন হয়? আজকের সে কারণে আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা কোনো ব্যক্তির খারাপ কাজের যেমন বিরোধিতা করব, আমরা কোনো ব্যক্তির ভালো কাজ হলে সেটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করার মানসিকতা আমাদেরকে থাকতে হবে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 16 বছর পরে অন্ততপক্ষে একজন যোগ্য, আদর্শবান, ভালো মানের শিক্ষিত পণ্ডিতকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে পেয়েছে, কোনো সমস্যা নাই। আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সমোসা বিক্রেতাকে আপনার মানতে সমস্যা হয় না। আপনার কি বলে ওই আওয়ামী লীগের সরাসরি দালাল যারা ছাত্রদেরকে পিটিয়েছে, মেরেছে, হত্যা করেছে, গুলির নির্দেশ দিয়েছে, সেই সকল শিক্ষককে ভিসি মানতে আপনার কষ্ট লাগে না? কষ্ট লাগে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে মানতে। এখন খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে ধরেন আমি লাইভ করতেছি,
আমি একটা দল করি, এটা আমার ভিন্ন পরিচয়, কিন্তু আমি লাইভ করছি যেটা বাস্তবতা সেটাকে অনুধাবন করে। এখন যদি আপনি খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে লাগিয়ে দেন যে ফয়জুল সাহেব তো আমাদের না, তাহলে মনে হয় এই কারণেই তো আপনাদের আমাদের আজকের এই বাংলাদেশের দুর্দশা। সত্য চিন্তার মানুষ নাই, বাস্তবতা বোঝার মানুষ নাই। আজকের এই দেশের পরিবর্তন হয়েছে এই মুহূর্তে। আজকে সেই জায়গায়, সমগ্র জায়গায় যারা পরিবর্তন করে দিয়েছে তাদের স্পিরিটটা অনুধাবন করার মতো যোগ্যতা মানুষ আমাদের সমাজে নাই। এটা আজকের সে কারণেই আমাদের দেশের করুণ পরিণতি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের আগামী দিনে এই দেশকে যদি সুন্দরভাবে রক্ষা করতে হয় তাহলে আমার বক্তব্য স্পষ্ট। আওয়ামী বিরোধী সে যে মতের হোক, যে আদর্শের হোক, লোকটা ভারতের পক্ষে অন্যায়ভাবে অবস্থান করবে না। সরকার এই দেশের বাংলাদেশকে বিক্রি করবে না, অন্যায়ের সাথে আপোষ করবে না। সেই সৎ মানুষদেরকে রিক্রুট করতে হবে, সেই সৎ মানুষদেরকে দিয়ে সমগ্র প্রশাসন সাজাতে হবে, সেই সৎ মানুষদেরকে নিয়ে দেশকে সাজাতে হবে। তারপরে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজকে যদি আপনি অস্থির হয়ে যান, সব আমসালা সব আমরা ধ্বংস করবো, আমরা শেষ করে ফেলবো। আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় যে সকল আওয়ামী লীগের ঘাপটি মারা দালাল রয়েছে, এই দালালদেরকে মূলোৎপাটন করা ছাড়া এই দেশের কোনো সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে না। কেমনে করবে? আপনি আজও যদি বাংলাদেশে আগামীকালকের নির্বাচন দেন কিংবা কোনো ধরনের কোনো কিছু ঘোষণা করেন, সব ঘাপটি মারাগুলো ওদের হাতে অস্ত্র, ওরা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। এই দালালগুলো এসে আপনার বুকের উপরে গুলি চালিয়ে তারপরে আবার আরেকটা সেকেন্ড বিপ্লব করার ধান্দায় লিপ্ত থাকবে। অতএব আপনাকে কি করতে হবে? আপনাদেরকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে, নিজেদের মানুষগুলোকে আনতে হবে, বিশ্বস্ত পিপলদেরকে আনতে হবে। বাংলাদেশে একটা গণতন্ত্রের একটা স্লোগান দেখি ইদানিং, অনেকেই বলে গণতন্ত্র মানে, গণতন্ত্রের পক্ষে অস করে। কিন্তু গণতন্ত্র মানে এই নয় যে আপনি গণতন্ত্র মানলেন আর গণতন্ত্র মানার পরে আপনি আবার নিজে নিজে বললেন অমুক পন্থী মানুষরা অনেক আগিয়ে যাচ্ছে, মানুষ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, তাদের এই কাজ করছে, তারা মনে হয় আবার চলে আসে কিনা। এই সন্দেহ আপনি পোষণ করেন কেন? গণতন্ত্রের তো নিয়ম হচ্ছে একজন ব্যক্তি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, হেফাজত করে, চরমনাই করে, যাই করুক না কেন, জনগণ যদি ওই রুট লেভেল থেকে জামাতকেও বাছাই করে কিংবা চরমনাইকেও বাছাই করে, তাকে অ্যাপ্রিসিয়েট করা, মেনে নেওয়ার নামই তো গণতন্ত্র। আর আপনারা কি গণতন্ত্র করতে চান? আপনারা গণতন্ত্র করতে চান আপনার চুরি, আপনার ডাকাতি, আপনার সন্ত্রাসী, আপনার অন্যায় কাজগুলোকে যারা প্রমোট করবে ওইটাকে মেনে নেওয়ার নাম গণতন্ত্র। এটা তো গণতন্ত্র নয়। গণতন্ত্র হতে হবে প্রত্যেকটি ব্যক্তির, যার যত জনপ্রিয়তা আছে, সে যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তাকে আপনি বাধাগ্রস্ত করবেন না। যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে নাই, খালেদা জিয়া করে নাই, আমি বিশ্বাস করি তারেক রহমানও সেটা কখনোই পছন্দ করবেন না। কিন্তু যারা এই ধরনের বর্তমান সমাজের মধ্যে কূট কৌশলে লিপ্ত রয়েছেন, লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, অমুকে মনে হয় এসে যেতে পারে, আসলে সমস্যা কি? যদি কেউ তার যোগ্যতায় এসে যায়, তোমার আমার সমস্যা কি? সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হয়েছে দাড়িতে, সমস্যাটা হয়েছে টুপিতে, সমস্যাটা হয়েছে ইসলামে। এই মানুষগুলো তাদের মূল ধান্দাই হচ্ছে মানে যে কোনো মূল্যে ইসলামপন্থীদেরকে ঠেকাতে হবে। আর আমার মূল ধান্দাই হচ্ছে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের কার্যক্রমকে বন্ধ করতে দেয়া হবে না, হবে না, হবে না, সে আমার চরম শত্রু হলেও। ধান্দাবাজির জায়গা পাও না, এই ধান্দাবাজি এই দেশে চলবে না। প্রশাসনে এত বামপন্থী মানুষ নিয়োগ পায়, এত বামপন্থী মানুষ সচিব হয়ে যায়, আপনার ইউনো হয়ে যায়, পুলিশ হয়ে যায়, কারো কোনো বিবৃতি নেই। একজন ডানপন্থী মানুষ যদি নিয়োগ পায়, সাথে সাথে আপনাকে তাকে উঠে পড়ে লেগে হয় জামাত শিবির, নয় হেফাজত, নয় তাবলিগ, নয় আপনাকে শাসনতন্ত্র বানিয়ে দিতে হবে। কেন এই মানসিকতা পোষণ করেন আপনারা? কেন? তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কত মানুষ নিয়োগ পেয়েছে, কাউকে নিয়ে কোনো মন্তব্য নাই। একজন দাড়িওয়ালা নিয়োগ পাইছে, সবার মন্তব্য শুরু হয়ে গেছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ নিয়োগ পাচ্ছে, কারো কোনো মন্তব্য নাই।
একজন উচ্চ শিক্ষিত অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ নিয়োগ পেয়েছে, আপনার চুলকানি শুরু হয়ে গেছে। নিয়াজ আহমেদ কেন পাইল? তার বাড়ি চুমতি কেন? তার বাড়ি চিটাগাঁয়ে কেন? তার বাড়ি এই কেন সেই কেন? কেন এত জ্বালা? কেন এত জ্বলছে? কেন বৈষম্যহীন এই বাংলাদেশ মানে এই নয় যে আমি ওই অঞ্চলের হলে নিয়োগ পেতে পারবো না, আমি ওই মাদ্রাসার হলে নিয়োগ পেতে পারবো না, আমি ওই দলেরকে পছন্দ করলে নিয়োগ পেতে পারবো না। এটা তো হতে পারে না। এটা তো আওয়ামী লীগের কালচার। আওয়ামী লীগ যা বলবে, আওয়ামী লীগ যা করবে, সেটাই যদি আপনি বাস্তবায়ন করেন, বুঝতে হবে আপনিও আওয়ামী লীগ, কিন্তু চেহারাটা একটু ভিন্ন আদলে মানুষের কাছে গ্রহণ করার জন্য ভিন্ন চরিত্রে কথা বলেন। মূলত এটা টাউটগিরি, এটা বাটপারগিরি, এটা আর কিছুই না। বাংলাদেশকে ছেড়ে দিন, উন্মুক্ত জায়গায় ছেড়ে দিন বাংলাদেশের জনগণকে। জনগণ সিদ্ধান্ত নিবে ব্যালটের মাধ্যমে। দেশে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা যেই দল করবে সেই দলকে আপনি স্যালুট করবেন। সেই দল স্বভাবতই বাংলাদেশের বৃহত্তর দল বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে, আরো নতুন নতুন কত দল আছে। সব দল মিলেও যদি একসাথে রাষ্ট্র ক্ষমতা যায় কোনো সমস্যা নাই। আর এই দলের মধ্য থেকেও যদি কেউ না কেউ এগিয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আপনার চিন্তা চেতনার মধ্যে যে ধর্মভিত্তিক মানুষগুলো জায়গা যায় কিনা। আমাকে অনেক সময় অনেকে বলে, হাসে আর বলে, ভাই আপনি তো অনেক মানুষের ভালোবাসা পান, আপনার মতো মানুষকে এই ধর্মের কারণে কেউ না কেউ আবার পিছনে ঠেলে দেয় কিনা। আমি বলছি, ধর্মের কারণে যদি কেউ আমাকে পিছনে ঠেলে দেয় তাহলে বুঝতে হবে আমার মতো মানুষকে ক্যারি করার যোগ্যতা যদি না থাকে তাহলে জনগণ সেটার জবাব সঠিক পদ্ধতিতে দিবে। ব্যালট ছাড়াও এদেশের মানুষ ভিন্ন পদ্ধতিতে মানুষকে উঠিয়ে নিতে পারে। সেটা এই 2024 সালের ছাত্র জনতার বিপ্লব দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। অতএব ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। কোন পরাশক্তি আপনাকে আমাকে দবিয়ে রাখতে পারবে না। যদি জনগণ আপনার সাথে থাকে, যদি ন্যায় নিষ্ঠার সাথে আপনি আদর্শবান রাজনীতি করতে পারেন, আপনাকে কেউ কোনো জায়গায় বাধাপ্রাপ্ত করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমি আজকে ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে কংগ্রাচুলেট করছি। তাকে আমি ধন্যবাদ জানাই যে তার মতো একজন মেধা ভিত্তিক একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেল। এটা তো আমাদের গর্বের, এটা তো আমাদের আনন্দের। এটাই তো বাংলাদেশের জনগণ চেয়েছে, এটাই আমরা চেয়েছি। এই বাংলাদেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বাংলাদেশের অতি দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে আমি অনুরোধ করব, বাংলাদেশের সমগ্র জায়গায় আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, শিক্ষার নামে শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস প্রতিষ্ঠা করেছে, চাঁদাবাজি করেছে, ধর্ষণ করেছে, তাদের প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে বহিষ্কার করে দেশপ্রেমিক ধর্মভিত্তিক ভালো মানুষগুলোকে আপনারা এখনই সেট আপে দিয়ে দিন। না হয় এই দেশের মানচিত্র ওরা গিলে খাবে। ওরা এই দেশের এটাকে ক্যাডার ভিত্তিক, আপনার কি বলে এটাকে, এই টেন্ডার ভিত্তিক একজন আর একজনকে দিয়ে তারপরে এই দেশটাকে ধ্বংস করে দিবে। সেই সুযোগ দেয়া যাবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি দল পেশা কথা বলতে অপছন্দ করি। আমি সৎ চিন্তার মানুষগুলোকে সমগ্র দলের মধ্যে দেখতে চাই। হোক লোকটা বিএনপি করে, কিন্তু লোকটার মধ্যে দেশপ্রেম থাকতে হবে, লোকটার মধ্যে আদর্শ থাকতে হবে, লোকটার মধ্যে ধর্মচিন্তা থাকতে হবে। যদি সেটা থাকতে পারে তারাই মূলত সংসদে গিয়ে, রাষ্ট্রে গিয়ে ভালো কাজ করতে পারবে। কিন্তু লোকটা যদি আদতেই সন্ত্রাস হয়, শয়তান হয়, সে লোকটা যদি জামাত ইসলাম কইরাও রাজনীতি করে, কোনোদিন আপনি অ্যাকসেপ্ট করলে দেশের ক্ষতি ছাড়া উপকার হবে না। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে, এই স্বাধীন বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য দেশপ্রেমিক এবং চিন্তা চেতনায় আদর্শ কি লালন করে সেটা আমাদের দেখার বিষয়। হুজুগে বাঙালি হওয়ার দিন শেষ। হুজুগে বাঙালি হওয়া যাবে না। আমরা অতি আবেগতাড়িত অনেক সময় অনেক কথাই কারো কিছু শুনলেই বিশ্বাস করে বসে থাকি, কিন্তু ভিতরে ভিতরে লোকটা যে পার্শ্ববর্তী দেশের একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট, এইটা বুঝতে আমাদের সময় চলে যায় 10 বছর। সেই কারণে বাঙালির দুর্গতি। আমি এই কথাগুলো বারবার অনেক সময় ক্লিয়ার বেশি করি না, করতে গেলে সহ্য করতে পারবেন না, বুঝবেন না কাকে মিন করি, কাদেরকে মিন করি, কিন্তু বাস্তবতা তাই। সবার আগে দেখবেন যেই লোকটা ইসলামপন্থী ধর্মভিত্তিক ব্যক্তিদের নিয়ে চুলকানি, প্রথমেই বুঝবেন ওই লোকটা আপনার কোনো আপন কেউ না।
লোকটা আপনার কাছে বিএনপি সাহেব যে ভালো ভালো কথা কইবে, হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে এই দলটার চাইতে আর কিছু নাই, কিন্তু পরক্ষণেই একটা খোসা মারবে। এই দেশে আর যাই হোক হুজুরদের জাগতে দেওয়া যাবে না, দাড়িওয়ালাকে আসতে দেওয়া যাবে না, ইসলামকে আসতে দেওয়া যাবে না। তখনই বুঝবেন এই শালা টাটকা মোনাফেকটা আপনার কেউ না, ও বিএনপিরও কেউ না, ও ক্ষতি করার জন্য আসছে। কারণ ও সুযোগ সন্ধানী, ও চায় আওয়ামী লীগের বিপক্ষে অন্তত পক্ষে ধর্মভিত্তিক কোন মানুষগুলোর প্রোগ্রেস না হোক। ওই পালিয়ে পুলিয়ে ওদের সাথে থেকে আবার ষড়যন্ত্র করে কয়েকদিন পরে বাংলাদেশটাকে দখল করবে। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, বাংলাদেশের রাজনৈতিক স্ট্যাটাস বুঝতে হবে, এই মুহূর্তে কি আদর্শ পোষণ করা উচিত সেটা বুঝতে হবে। সমগ্র রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই। আওয়ামী বিরোধী সমগ্র রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে আগামী 10-15 বছর পর্যন্ত নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জন্য আগামী দিনে এর চাইতেও কঠিন দিন অপেক্ষা করবে। তো এখন বর্তমানে রাষ্ট্রে যে ধরনের কার্যক্রম ঘটে যাচ্ছে একটার পর একটা, আপনারা দেখেছেন গতকালকে থেকে আমাদের সাধারণ আনসারদের বিষয় নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, এবং এই সাধারণ আনসারদের মধ্যে কিছু অনুপ্রবেশ ঢুকে গিয়েছিল, এবং স্বেচ্ছাসেবক লীগের একজন সাধারণ সম্পাদক এটার মধ্যে ছিলেন, আরও অনেক লোকই ছিলেন যে যারা ইন্ধন দিয়েছে বা এরকম বা পোশাক পরে তাদের সমাবেশে মানে এটাকে আরও সন্ত্রাসী মানে সন্ত্রাসী কর্মকাণ্ড মানে সিস্টেমে করার জন্যই হয়তো এই ধরনের কর্মকাণ্ড তারা ঘটিয়ে ফেলেছে। কিন্তু সাধারণ আনসারদের দাবিগুলো যুক্তিযুক্ত ছিল। আমরা আগেও ওনাদের পক্ষে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও সাধারণ আনসারদের পক্ষে থাকব। কিন্তু আজ হোক কাল হোক সাধারণ আনসারদের দাবি মানা হবে। যদি তত্ত্বাবধায়ক সরকার নাও করে, আগামী সরকার যেই আসুক করা হবে। কিন্তু আমরা সাধারণ আনসার ভাইদেরকে বলবো, আপনারা নিজ চোখ কান খোলা রাখুন যাতে আপনাদের মধ্যে কোনো অনুপ্রবেশ না থাকে। আর আপনাদের যে ডিজি মহোদয় নতুন এসেছেন, উনি অত্যন্ত ভালো মানুষ, আপনাদের স্বপ্ন পূরণ হবে। আর আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিতে হবে। কারণ উনি নতুন এসেছেন, উনি কখনো রাষ্ট্র পরিচালনা করেন নাই, এবং উনি কোনো রাজনীতিবিদ না। ওনার উপর যদি এতটুকু প্রেশার পড়ে সর্বদিক দিয়ে, চিন্তা করে দেখেন, এখন সবাই কিন্তু আন্দোলনমুখী হচ্ছে। এখন মাত্র কয়েকদিন হয়েছে, 15 দিন হয় নাই, 15-20 দিন হয়েছে মাত্র, একটা দ্বিতীয়বার একটা দেশের একটা উজ্জ্বল মুখ আমরা দেখতে পাচ্ছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যদি এত পয়েন্ট যায়, এত আবদার যায়, তাহলে উনি কয়টা পূরণ করবেন? উনি তো বাংলাদেশ সরকার না, উনি মাননীয় সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হিসাবে উনি বাংলাদেশটাকে একটা সুন্দর একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সমস্ত দলের অন্তর্ভুক্ত হয়ে সুন্দর একটি নির্বাচন দিবেন, এই প্রত্যাশায় কিন্তু বাংলাদেশের জনগণ ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য সুপারিশ করেছেন। আমরাও প্রথম যখন ওনাকে তত্ত্বাবধায়ক সরকার না বানানোর জন্য বলেছিলেন ডক্টর হুসাইন জিল্লুর রহমানকে, তখন কিন্তু সাথে সাথে আমি প্রতিবাদ করেছিলাম, বাংলাদেশে যদি একমাত্র তত্ত্বাবধায়ক সরকার হতে হয় তো ডক্টর ইউনূস স্যার ছাড়া আমরা কাউকে মানি না। তখন কিন্তু ডক্টর ইউনূস স্যার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হন নাই, আরও 3 দিন আগে কিন্তু, আর 2 দিন আগে কিন্তু আমরা প্রতিবাদ করেছি। অতএব আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে দেশটা এগিয়ে যাক, উনি দেশটাকে একটু সুন্দরভাবে সাজাক। আজকেও আমাদের একটা দুঃখ লাগলো, রিক্সা ও শ্রমিক যারা আছেন তারাও আজকে আন্দোলন করতেছেন 7 দফা 10 দফা দিয়ে। আজকে ওই যে প্যাডেল চালিত রিক্সা এবং অটো চালিত রিক্সা, তারা তারা 2 গ্রুপের মধ্যে এখন মারামারি লেগে যাচ্ছে। এতগুলো জিনিস সরকার, উপদেষ্টা পরিষদ কি এতগুলো সমাধান করার ক্ষমতা রাখে? তারা তো রাখে না। আগামীতে সরকার যারা আসবে, সরকার গণতন্ত্র দেশ অনুযায়ী সরকারের উপর সমস্ত কিছু ভরসা রাখতে হবে। আজকে রিক্সাওয়ালার করতেছে, কালকে গার্মেন্টস শ্রমিকরা নামবে, কালকে আরও অন্য গ্রুপ নামবে। কিন্তু এইসবের দিক দিয়ে কিন্তু সুবিধা নিবে কিন্তু যারা পরাজিত আওয়ামী লীগের যে চেলাপেলারা এখনও বাংলাদেশে জীবিত আছে বা তারা আছে আত্মগোপনে আছে, তারা কিন্তু বিভিন্ন সিস্টেমে কিন্তু এই সুযোগটা নেবে বাংলাদেশে একটা উচ্ছৃঙ্খল সিস্টেম সৃষ্টি করার জন্য, জনগণের একটা দেশের জন্য ক্ষতি হয়, উচ্ছৃঙ্খলের রাজনীতি যাতে একটা নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেই জন্য কর্মকাণ্ড তারা ঘটাতে পারে। তাই সবাই চোখ কান খোলা রাখতে হবে। এখন আপনারা আবদারগুলো না করে, এখন দেশের যে মোকাবেলা, বন্যা কবলিত মানুষের যে মোকাবেলা করছে, সেই মোকাবেলার জন্য আপনারা সবাই প্রস্তুত, অলরেডি কাজ করছেন এবং যে যেখান থেকে পারছেন সাহায্য করছেন। আরেকটা বিষয় আমি দেখতে পেলাম যে অনুপ্রবেশ কারা করছে। আপনারা দেখেন কয়েকটা ভিডিও ফুটেজ আমরা দেখলাম, ছাত্রদের যারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে, তারা শহরের ছেলেপেলেরা, তারা হয়তো অনেকে সাঁতারও জানে না, 4-5 জন ছেলে নৌকা ভর্তি নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে নদীপথে। ওইখানে কিছু সিন্ডিকেটের ছেলেপেলেরা তাদের ত্রাণ সামগ্রী কেড়ে নিয়ে গেছে এবং বলছে তোমরা চলে যাও, আমরা দিয়ে দিব। হ্যাঁ, এবং তারা বিএনপির পরিচয় দিচ্ছে। আমি এই কথাটাই বলার জন্য লাইভে আসলাম
যে বিএনপি কি এতই নিষ্ক্রিয় হয়ে গেছে, বিএনপি কি এতই দেউলিয়া হয়ে গেছে যে বিএনপির পরিচয় দিয়ে কারো ত্রাণ সামগ্রী তুলে নিয়ে যাবে, হাইজ্যাক করে নিয়ে যাবে। বিএনপি আপনারা জানেন না, 2000 করোনার মুহূর্তে করোনা ভাইরাসের মুহূর্তে বিএনপি সরকার ক্ষমতা না থাকা সত্ত্বেও 83 লক্ষ ব্যক্তিদেরকে ত্রাণ সামগ্রী দিয়েছিলেন। তারা ত্রাণ নেওয়ার জন্য না, ত্রাণ দেওয়ার জন্যই এই দেশে এখন পর্যন্ত তারা গণতন্ত্র রক্ষা করে এসেছেন। এবং করোনার মধ্যে আমি নিজেও 520 জন পরিবারকে আমি খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমার নিজের অর্থায়নে, আমার যতটুকু সম্বল হয়েছে। তাই আমি রিস্কাওয়ালা ভাইদেরকে বলবো, নিজেরা ঝামেলা করবেন না, এই দেশে খেটে খান, সবাই যেন ভালো থাকতে পারেন সেই ব্যবস্থাই করেন। হ্যাঁ, কারণ তত্ত্বাবধায়ক সরকার সব কিছু যদি আপনাদের দাবি মানতে যায় তাহলে উনি সামনে কিভাবে নির্বাচন দিবেন? একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা 16টা বছর অপেক্ষা করেছি, একটি সুন্দর একটি নির্বাচন পাওয়ার জন্য, জনগণ ভোট দেওয়ার জন্য আমরা 16টা বছর কষ্ট করেছি। এই হাইনা সরকারের কাছ থেকে, এই রাক্ষসী সরকারের কাছ থেকে, একটি স্বৈরশাসকের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। অতএব আপনারা দেশের মানুষকে মানে যেন কোনো উচ্ছৃঙ্খল দিকে না যায়, দেশের মানুষকে কোনো উস্কানিমূলক যেন কিছু শিকার না হতে হয়, ভুক্তভোগী না হতে হয়, সেই বিষয়ে আপনারা সকলেই নজর রাখবেন। এখন আপনাদের শুধু দায়িত্ব শুধু সেনাবাহিনী, পুলিশ বাহিনী সকলের দায়িত্ব না, শুধু ছাত্রদের দায়িত্ব না, সকল মানুষের যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ একটা দেশকে একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি 16 বছরের স্বৈরাচার শাসক মুক্ত হয়েছে, সারা বাংলাদেশের যে দুর্নীতি হয়েছে, লক্ষ কোটি টাকা মানে কয়েক লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ তারা দুর্নীতি করে দেশ থেকে পাচার করেছে, সেই টাকায় আমাদের দেশ অচলের মতো হয়ে গেছে। এখন আপনাদের উচিত সকলে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করা। তো আর কোনো আন্দোলন নয়, আর কোনো আবদার নয়, তত্ত্বাবধায়ক সরকার কিছুদিন যাক, ওনারা দেশটাকে পরিচালনা করুক। তাহলে আপনারা এটাই আমরা আশা করছি। আর পুলিশ বাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ বাহিনীও মোটামুটি একদিনের বেতনের টাকা ওনারা রাষ্ট্রীয় ফান্ডে দিয়েছেন বন্যা দুর্গত মানুষের জন্য, প্রায় 37 কোটি টাকার উপরে। এই পর্যন্ত আওয়ামী লীগ সরকারও রাজনীতি করার কারণে এত টাকা তোরা কালেকশন করতে পারে নাই। ওনারা পরাজিত হওয়ার পরে যেসব অর্থ বাংলাদেশের জনগণ, বিভিন্ন প্রশাসন, ডিফেন্স বন্যা দুর্গত মানুষের জন্য দিয়ে যাচ্ছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কিছুই আমরা দেশের মানুষের জন্য উৎসর্গ। হ্যাঁ, আমরা দেশের মানুষের জন্য উৎসর্গ করব। আর আপনারা যারা আনসার বাহিনীর বিরুদ্ধে লেখছেন যে আনসার বাহিনী এইটা সেটা, তাদেরকে বিলুপ্ত করা হোক, এই ধরনের কোনো মন্তব্য আপনারা করবেন না। একটা কথা মনে রাখবেন, তারা অত্যন্ত অসহায় এবং তারা যা করছে তাদের নৈতিক অধিকার থেকে করেছে। আজকে আবার অনেকেই আবার মন্তব্য করেন যে কোঠা আন্দোলন করেছি, মেধা আন্দোলন করেছি, তাহলে এত সহজে তারা মানে সরকারি চাকরি কিভাবে পায়? আমি তাদেরকেই বলবো, তোমরা যারা মেধার ভিত্তিতে চাকরি পাইবা বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তোমরা হয়বা বড় বড় ফার্স্ট ক্লাস অফিসার, সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েশন অফিসার হবা এবং তোমরাই আগামীতে বাংলাদেশ নেতৃত্ব দিবা, তোমরাই আনসারের মহাপরিচালক হবা, তোমরাই বড় বড় সচিব হবা, তোমরাই আনসার পুলিশকে নিয়ন্ত্রণ করবা, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করবা। অতএব তাদের এই বিষয়গুলো তোমাদের লেভেলে দেখো না, তোমাদের লেভেলটার এদের লেভেলটা এক না। অতএব আনসার বাহিনী যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সম্পূর্ণ সুতদন্তর মাধ্যমে আমি দাবি জানাচ্ছি বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের কাছে যেন আনসার বাহিনীকে সঠিকভাবে মুক্ত দেওয়া হয়। আর যদি কোনো অনুপ্রবেশ থাকে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর আমি যতটুকু জানি আনসার বাহিনী এত বড় রিস্ক নেবে না, কারণ তাদের কাছে অস্ত্র, গোলাবারুদ এমন কোনো নিয়ে তারা মানে বিদ্রোহ করে নাই। তারা সাধারণভাবে পোশাক পরেই তারা গিয়েছে। আর যারা বিদ্রোহ করতে গিয়েছিল তাদের হাতে হয়তো অস্ত্র থাকতে পারে, তারা গুলি করেছে এবং তারা কিছু সরকার দলীয় লোক ছিল, পূর্বের সরকারের দলীয় লোক ছিল। এই বিষয়ে আপনারা সবাই তদন্ত করুন, দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো 1 লক্ষ সাধারণ আনসার বাহিনী তারা দেশের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে, হাজার হাজার লোকেশনও তারা কাজ করে যাচ্ছে। তো আনসার বাহিনীকে কেউ ভুল বুঝবেন না, আস্তে ধীরে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা দেখেছেন যে পুলিশ বাহিনীও কিন্তু 7 দফা 10 দফা দিয়েছিল, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মেনেই কিন্তু পুলিশ বাহিনী কিন্তু আসছে। এই ছাত্রছাত্রীরাও পরীক্ষা বাতিলের জন্য তারা অটো পাস চেয়েছে, তত্ত্বাবধায়ক সহায়ক কোর্স মানে এটাও তারা দাবি মেনেছেন। এখন আনসারের বেলা আপনারা এটার বিরোধিতা কেন করবেন? আমরা চাই ছাত্রছাত্রী যারা আছেন তারা আনসারের বিরোধিতা নয়, হয়তো অকাঙ্ক্ষিতভাবে একটা সংঘর্ষ হয়ে গেছে ছাত্রদের মাঝে, আর্মি সেনাবাহিনীর মাঝে, সাধারণ আনসারদের মাঝে, এগুলা ভুল বোঝাবুঝি পরিশান ঘটুক, এটাই আমরা কামনা করি। আর তারা আমাদের সকলেই, বাংলাদেশের মানুষ সকলেই আমাদের দেশের নাগরিক। আপনারা যারা সবাই আছেন সবাই এই দেশে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, সবাই যার যার অবস্থান থেকে ভালো রাষ্ট্র পরিচালনা করার জন্য সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন। আর আনসার বাহিনীর জন্য আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। তাদের অবস্থান যদি একটাবার
সাধারণ আনসারদের পরিবারগুলোকে আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন তারা সত্যি কত মানে মানে অত্যাচার, মানে কি বলবো, এটা নির্যাতিত, বঞ্চিত অনেক কিছু। কারণ রাষ্ট্র চায় প্রত্যেকটা পরিবার ভালো চলুক, প্রত্যেকটা ফ্যামিলি ভালো চলুক, তাহলেই রাষ্ট্র ভালো চলবে। তাই এইভাবে যদি আনসার বাহিনী, অনেকে চায় আনসার বাহিনী বিলুপ্ত করা হোক, এইভাবে যদি আনসার বাহিনী বিলুপ্ত করা হয় 1 লক্ষ লোক কোথায় যাবে? 1 লক্ষ পরিবারের লোক আরও 5 লক্ষ পরিবার হবে। তো এই পরিবারগুলো কোথায় যাবে? তখন তারা একটা দাঙ্গা ফাসাদ করবে, একটা প্রতিবাদ করবে, আন্দোলন করবে। কারণ পেটে যদি ভাত না থাকে তারা আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে, তখন দেশের মধ্যে একটা উশৃঙ্খল সৃষ্টি হবে। তাই যারা সচিবালয়ে আছেন, যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, আনসারের বিষয়গুলো বিবেচনা করবেন। বাংলাদেশের জন্য আর কোনো আন্দোলন সংগ্রাম এই মুহূর্তে আমরা যেন না দেখি, সেই বিষয়ে যেন সবাই যার যার অবস্থান থেকে দেশপ্রেমের পরিচয় দিই। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিন। উনি পারবে বাংলাদেশকে একটি নতুন একটি সোনার দেশ নয়, হীরার দেশ পরিণত করতে। কারণ উনি সারা বিশ্বের একজন বিশ্ব নেতা। উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা না যে উনি বাংলাদেশের ভারতের পাচারটা করে বাংলাদেশ শাসন করবে আর দুর্নীতি করে টাকা পাচার করবে। ডক্টর ইউনূস একদিনের মধ্যে 1000 কোটি টাকা উনি জোগাড় করে ফেলেছেন বন্যা দুর্গত মানুষের জন্য, যা হাসিনা 1000 বছর চেষ্টা করলেও পারতো না। তো যে যেখানে আছেন ভালো থাকবেন। আমি আবারও বলছি, আওয়ামী লীগরা যেন কোনো কাজে, কোনো মানে সুযোগে মানে অনুপ্রবেশ করে যেন দেশের কোনো ক্ষতি না করতে পারে। সবাই যার যার অবস্থান থেকে সতর্ক থাকবেন। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।